तीस मार खा, मैं हूँ 30 मार खा। তৌহিদ আফ্রিদি, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝলমলে কন্টেন্ট, ফর্সা চেহারা এবং অভিনব স্টাইলের জন্য পরিচিত, সম্প্রতি তার একটি লুকানো দিক উন্মোচিত হয়েছে, যেখানে প্রতারণা, নারী কেলেঙ্কারি, ভয়ভীতি, মাদক ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহারের এক ভয়ঙ্কর চক্রের কথা জানা গেছে। ভুক্তভোগীরা তাকে অপকর্মের মাফিয়া এবং নতুন প্রজন্মের ব্যাড বয় আফ্রিদি হিসেবে অভিহিত করেছে। ধূমকেতুর আজকের এপিসোডে সেসব নিয়েই বিস্তর আলোচনা করতে চলেছি। সম্প্রতি বরিশাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডির একটি টিম। গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদিকে নিয়ে আসা হয় বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় 25 আগস্ট তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ডে কী তথ্য বেরিয়ে আসে তা পরের কথা। তার আগে নানান বিশ্লেষণে আফ্রিদির নানান গোপন তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে তৌহিদ আফ্রিদির উত্থানের পেছনে ছিলেন তার বাবা নাসির উদ্দিন সাথী। একসময় সাধারণ কর্মচারী হলেও প্রতারণার মাধ্যমে মাই টিভি দখল করে সেটিকে ক্ষমতার দুর্গে পরিণত করেন তিনি। তাতেই ছেলে আফ্রিদিও টিকটকার থেকে বনে যান টিভি চ্যানেলের মালিক। অভিযোগ রয়েছে সাথী টেলিভিশনের আড়ালে প্রভাব খাটিয়ে নানা ধরনের অপকর্ম চালাতেন, আর ছেলে আফ্রিদিকে নাম ভাঙিয়ে তরুণীদের পেছনে লাগিয়ে দিতেন। এভাবেই বাবা ছেলে মিলে গড়ে তোলেন অপকর্মের এক বিশাল সাম্রাজ্য। মাই টিভি ছিল তাদের প্রধান হাতিয়ার। টিভির নাম ব্যবহার করে ব্যবসায়ী, রাজনৈতিক, এমনকি সাধারণ মানুষের উপরও দাপট দেখাতেন। কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আফ্রিদি অসংখ্য তরুণ তরুণীর জীবন নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দেওয়া তথ্য বলছে আফ্রিদি সাধারণত তরুণীদের বিয়ে বা মডেল বানানোর প্রলোভন দেখাতেন। কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে যেত তখনই প্রকাশ্যে আসতো তার ভয়ঙ্কর রূপ। গোপনে ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীদের বাধ্য করাতেন নানান সম্পর্ক বজায় রাখতে। একাধিক তরুণী অভিযোগ করেছেন ক্ষমতাধর ব্যক্তিদের সাথে যোগাযোগ দেখিয়ে আফ্রিদি নিজেকে অজেয় প্রমাণ করতেন। এমনকি গুলশান ও বনানীর আড্ডা কেন্দ্রগুলোতে মাদক সাপ্লাই থেকে শুরু করে বিত্তবানদের বিনোদনের জন্য তরুণীর সাপ্লাই পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো আলোচিত তরুণী মুনিয়ার মৃত্যু রহস্যেও তৌহিদ আফ্রিদির নাম ঘুরে ফিরে আসছে। বিভিন্ন অডিও কল রেকর্ড এবং সাক্ষ্য প্রমাণ বলছে মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্ক শুধু ব্যক্তিগত ঘনিষ্ঠতায় সীমাবদ্ধ ছিল না, বরং ঘটনাটিকে প্রভাবিত করার মতো ভূমিকা ছিল তার। তবে ক্ষমতার ছায়াতলেই তখন তাকে রক্ষা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে রয়েছে সম্পত্তি দখলের অসংখ্য অভিযোগ। মাই টিভির প্রতিষ্ঠাতা বিলকিস বেগম নিজেই অভিযোগ করেছেন কিভাবে বিশ্বাসের সুযোগ নিয়ে তার টেলিভিশন দখল করে নেন সাথী। শুধু তাই নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড ঝুলিয়ে অসংখ্য ভবন ও জমি দখল করেছেন বলে অভিযোগ রয়েছে। একাধিক আইনজীবীও জানান সাথীর বিরুদ্ধে মামলা করেও কোনো সুরাহা পাওয়া যায়নি, কারণ তিনি টাকা, ক্ষমতা আর সন্ত্রাসী বাহিনী দিয়ে দাপট দেখাতেন। তৌহিদ আফ্রিদির নাম শুধু অপরাধ চক্রে নয়, মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বারবার আলোচিত হয়েছে। নায়িকা দিঘির সাথে তার সম্পর্ক নিয়ে কানাঘুষা, কিংবা যমজ বোন রাইসা রিসাকে ঘিরে বিবাহ বিতর্ক, এসব কারণে বারবার ভাইরাল হয়েছেন তিনি। তবে ভুক্তভোগীদের মতে এসব রঙিন কাহিনীর আড়ালেই লুকিয়েছিল ভয়ঙ্কর বাস্তবতা। ডিবি হারুন অর রশিদ এবং আওয়ামী লীগ সরকারের কিছু প্রভাবশালী মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তার প্রত্যক্ষ ছত্রছায়ায় চলতেন আফ্রিদি, এমন অভিযোগ এখন মুখে মুখে। অনেক ভুক্তভোগী জানিয়েছেন ক্ষমতার এই সম্পর্কের কারণে তারা মুখ খুলতে সাহস পায়নি। যে কেউ প্রতিবাদ করলেই তার উপর নেমে আসত নানা হুমকি, এমনকি নির্যাতনও। ডিবি হারুনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ হিসেবে একাধিক ভিডিও ও ছবি প্রকাশিত হয়েছে। অভিযোগ রয়েছে গোপন তথ্য বা ভিডিও সরানোর জন্য আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদেরও ব্যবহার করতেন। অবশেষে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকার পর বরিশালের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন এই তৌহিদ আফ্রিদি। এরপর রাতেই তাকে ঢাকায় আনা হয়। আদালতে তোলা হলে সিআইডি তার 7 দিনের রিমান্ড চায়। আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই গ্রেপ্তারের পর ভুক্তভোগী একে একে মুখ খুলতে শুরু করেছেন। কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ ফেসবুকে লিখেছেন, এরা আমার জীবন থেকে 1 বছর কেড়ে নিয়েছে, আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। অন্য
অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর সায়েমও পুরনো ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন, আর রাহি তো রীতিমতো অভিযোগের পাহাড় নিয়ে বসেছেন। রাহি প্রকাশ্যে দাবি করেছেন যে আফ্রিদি ক্যামেরার সামনে একরকম এবং ক্যামেরার পেছনে খুব বিপজ্জনক আরেক ব্যক্তি। আফ্রিদির গ্রেপ্তারের পর নানা অপকর্ম সামনে আসছে বলেও অভিযোগ করা হয়েছে। তানভীর রাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, তৌহিদ আফ্রিদি রাগলে বেল্ট দিয়ে কর্মীদের নির্মমভাবে মারধর করতেন। রাহি বলেন, তার বেল্টের বাড়ি আমার থেকে বেশি কেউ খায় নাই, বেল্ট খুলে আমাগরে কুকুরের মতো পিটাইতো। তিনি আফ্রিদির মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন, বলেন আফ্রিদির মনে সারাক্ষণ কাকে ধরবেন, কাকে মারবেন, কাকে কি করবেন এইসব ঘুরপাক খেত। রাহি আরও দাবি করেন, আফ্রিদির মনুষ্যত্ব নেই এবং তিনি সারাক্ষণ শুধু অন্যদের ক্ষতি করার কথাই ভাবেন। আফ্রিদির গ্রেপ্তার হওয়ার পর থেকে তার ব্যক্তিগত জীবন ও পেশাগত আচরণের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন উঠেছে। রাহি আরও জানান, আফ্রিদির অনেক বড় বড় লোকের সঙ্গে যোগাযোগ ছিল। এক ভিডিও কলে আফ্রিদি তাকে ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন এবং সতর্ক করে বলেছিলেন, তুই সাবধানে থাকিস। রবিবার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে আফ্রিদি গ্রেফতারের বিষয়ে রাহিকে দোষলেও তিনি তা অস্বীকার করেছেন। রাহি আফ্রিদিকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অথবা তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার অভিযোগ তীব্রভাবে অস্বীকার করেছেন। রাহি জানিয়েছেন, তাদের সম্পর্ক বেশ কয়েক মাস আগে থেকেই শেষ হয়ে গেছে। আফ্রিদির সাম্প্রতিক গ্রেপ্তারের পর থেকেই তিনি আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যমের তীব্র নজরদারি ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। একটি জনসম্মুখে দেওয়া বক্তব্যে রাহি স্পষ্ট করেছেন যে তৌহিদ আফ্রিদির সঙ্গে তার সরাসরি সম্পর্ক জুলাই আন্দোলনের প্রায় 1 থেকে 2 মাস আগেই শেষ হয়ে গিয়েছিল। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর আফ্রিদি যখন বাংলাদেশে ফিরে আসেন তখন তাদের মাত্র 2 বার দেখা হয়েছিল। একবার আফ্রিদির অফিসে, যেখানে আফ্রিদি তাকে ডেকে নিয়েছিলেন, এবং আরেকবার আফ্রিদির জন্মদিনে। রাহি জোর দিয়ে বলেছেন, আমাদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে। আফ্রিদির গ্রেপ্তারে তার ভূমিকা নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগের বিষয়ে রাহি কথা বলেছেন, যা প্রাথমিকভাবে বরিশাল থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের সাথে জড়িত বলে দাবি করা হচ্ছিল। তিনি বিশেষভাবে এই দাবি অস্বীকার করেছেন যে আফ্রিদি তার নোয়াখালীর বাড়িতেই গিয়েছিলেন এবং যারা এই ধরনের দাবি করছেন তাদের কাছে প্রমাণ চেয়েছেন। রাহি ঘোষণা করেছেন যে যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয় তবে তিনি যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত। এছাড়াও রাহি প্রকাশ করেছেন যে গত 1 সপ্তাহ ধরে তিনি নিজে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর তদন্তাধীন ছিলেন। তিনি বর্ণনা করেছেন যে তাকে এবং তার এক বড় ভাইকে বসুন্ধরা থেকে সিআইডি কর্মকর্তারা আটক করেছিলেন যখন তারা গাড়ি কিনতে গিয়েছিলেন। এই সময় তার মোবাইল ফোন পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছিল এবং তার গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছিল। তিনি জোর দিয়ে বলেছেন যে তাকে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। রাহি জুলাই আন্দোলনের সময় তার অবস্থানের একটি অকাট্য প্রমাণও দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে গত বছর বন্যা পরিস্থিতির কারণে তিনি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাস নোয়াখালীতে ছিলেন। তিনি আরও বলেছেন যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর ও বন্ধুদের সাথে তিনি মাইজদিতে একটি স্থানীয় আন্দোলনের সঙ্গে অংশ নিয়েছিলেন, যা তার বাড়ি থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। তিনি উল্লেখ করেছেন যে তার উপস্থিতি প্রমাণ করার জন্য হাজার হাজার ফুটেজ এবং ভিডিও রয়েছে। মিথ্যা সংবাদ ছড়ানোর বিরুদ্ধে হতাশা প্রকাশ করে রাহি প্রশ্ন তুলেছেন যে কেন তাকে একাই টার্গেট করা হচ্ছে যখন আফ্রিদির দলে আরও অনেক সদস্য ছিল। তিনি জনসম্মুখে এবং গণমাধ্যমের কাছে মিথ্যা ও বানোয়াট সংবাদ ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন, যা তাকে এবং তার পরিবারকে হয়রানির শিকার করেছে। তিনি তথ্য প্রচারের আগে যাচাই বাছাইয়ের গুরুত্বের উপর জোর দিয়েছেন। সুপ্রিয় দর্শক, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এখন অবধি যেসব অভিযোগ উঠেছে তা নিয়ে আপনার কি ভাবনা? অভিযোগগুলো সত্য নাকি মিথ্যা মনে হয় জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।